দেশের যে অবস্থা বর্তমানে আছে, এই আইন শৃঙ্খলা এবং সামগ্রিকভাবে জনজীবনে যে অস্থিরতা, এর মাঝে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ইন্টারভিউ প্রচারিত হয়েছে বিবিসি বাংলায়। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি এখন খুব ভালো আছে। তো আপনি ডক্টর ইউনূসের এই যে মন্তব্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি আসলে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জনাব ইউনূস সাহেব বাংলাদেশের একজন বড় মাপের মানুষ। উনাকে আমরা সবাই মিলে গত 7 মাস আগে আমরা এই দেশের দায়িত্ব দিয়েছিলাম, এবং গত 7 মাসে এই আলোকিত মানুষটি আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে গিয়েছেন এবং যাচ্ছেন। এবং তারই একটা বহিঃপ্রকাশ আমি দেখলাম কালকে উনি বিবিসিতে যে সাক্ষাৎকারটা দিয়েছে। উনার মতো একজন ব্যক্তির কাছ থেকে, এরকম একজন উল্লেখযোগ্য আলোকিত ব্যক্তির কাছ থেকে আমি এই ধরনের আমি আগে বলতাম যে শেখ হাসিনা দিনে 2টা সত্য কথা বলে। একটা হলো রাত্রে বেলা ঘুমানোর সময় বলে দরজাটা লাগা, আর সকালবেলা উঠে বলে দরজাটা খোল। ইউনূস সাহেব আস্তে আস্তে আমার কালকের কথা শুনে মনে হচ্ছে উনি সেদিকে যাচ্ছেন কিনা। উনার সরকার তো অলরেডি চলে গিয়েছে, ইটস এ ডেড গভর্নমেন্ট। ইউনূস সাহেবের যে সরকারটা অন্তরীণ ইন্টারিম গভর্নমেন্ট, যেটা ইটস এ ডেড গভর্নমেন্ট। হ্যাঁ, এইটার যারা উপদেষ্টা মন্ডলী বা মন্ত্রী মন্ডলী, তারা এটাকে নিয়ে একটু এনজয় করেন, মজা করেন, সুন্দর পোশাক পরেন। যে নারীরা আছেন, ভদ্র মহিলারা, তারা সুন্দর শাড়ি পরেন আর একটু ঘোরাফেরা করেন। উনাদের একটা ভিন্ন একটা এজেন্ডা আছে। যে অন্ধকারের যে এজেন্ডাটা আমার কাছে মনে হয় অন্ধকারের একটা এজেন্ডা, উনারা ওইটা নিয়ে ব্যস্ত আছেন। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, এটা গত পরশুদিন বোঝা গেছে। এই যে মব জাস্টিস বলেন আর মব মুভমেন্ট বলেন, এই দেশে যা হচ্ছে এটা অকল্পনীয়, এটা কোনোদিন আগে ছিল না। বাংলাদেশ এবং পাকিস্তানের প্রায় সবটা সময়ে আমি দেখছি 57 সন থেকে 58 সন থেকে 1958 সন থেকে আমি দেখছি। এই প্রায় 65-66 বছর যাবত আমি বুঝে কথা বলতে পারি। কিন্তু এই ধরনের একটা অসহনীয় পরিস্থিতি, যে বিপদে পড়লে কার কাছে যাব, কোথায় যাব, মানুষ কল্পনাই করতে পারে না যে কোথায় যাব, কে আমাকে রক্ষা করতে পারবে। আইন বন্দী হয়ে গেছে প্রশাসনের কাছে। আইন শৃঙ্খলা বাহিনী মোরালি তারা শেষ হয়ে গেছে। আর রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই অবস্থায় দেশে এখন আর কিছু নাই। ইউনূস সাহেব যে সাক্ষাৎকারটা দিয়েছে, আমি মনে করি উনার বোধহয় যদি মরাল কিছু থেকে থাকে, তাইলে এখন আর সরকারের থাকার তার কোনো মরাল রাইট নেই। উনার পদত্যাগ করাই উচিত। উনি বলা উচিত, এনাফ ইজ এনাফ, আই এম টু গো, প্লিজ পার্ডন মি, আমি চলে যেতে চাই। এবং সম্মান নিয়ে উনার চলে যাওয়া উচিত। আমি আগে বলতাম যে উনি একটা নির্বাচন দিয়ে, জাতীয় পরিষদ নির্বাচন দিয়ে চলে যাক, মানুষ ওনাকে মাথায় তুলে রাখবে। এখন বলি এই সময় পর্যন্ত উনি যেতে পারবেন না বলে আমার মনে হয়। আচ্ছা, আপনি যদি মনে করেন যে উনি ধীরে ধীরে নিজেকে অপমানিত করার দিকে যাচ্ছেন, যদি এটা হয়, তাহলে বুঝতে হবে এদেশের মানুষের আস্থা ওনার উপর নাই, এই জন্য আস্থা ধীরে ধীরে কমছে, এই জন্য ওনাকে চলে যেতে হবে। কিন্তু উনি নিজেও তো বুঝছেন না। উনি কালকের ইন্টারভিউ বলেছেন যে দেশের মানুষের নাকি বিপুল আস্থা ওনার সরকারের উপর আছে। এই কথাটা তাহলে কি? দেশের মানুষের বিপুল আস্থা আছে এটা উনি টের পাচ্ছেন, কিন্তু আপনি টের পাচ্ছেন না, এর কারণটা কি আসলে?
এই প্রশ্ন আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দেব ইউনূস সাহেবকে উদ্দেশ্য করিয়া। টাইম উইল কাম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম। উনার এই কথাটার উত্তর দিবে, উনি বুঝতে পারবেন, কোথায় চলে গেছেন বাংলাদেশে। এই জিনিসটা উনি বুঝতে পারবেন। উনি আর এখন কেউ না বাংলাদেশে, উনি একটা ষড়যন্ত্র এবং তার ছককে উনি জানতে অথবা অজান্তে উনি সাহায্য করছেন। দেশ সেই দিকেই যাচ্ছে, উনার গলা দিয়ে সব কথা বের হয়, কিন্তু ভালো কথা যেটা, সেই কথাটা বের হয় না। ভালো কথাটা হলো এদেশে বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের 18 কোটি মানুষ, 12.5 কোটি ভোটার, তারাই হলো দেশের মালিক। তারা সিদ্ধান্ত নিবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কারা এই দেশকে লিড করবে, এবং এটা কবে কখন একটা রোড ম্যাপ ওনার ঘোষণা করা উচিত। উনি কালকেও গলা টিপা দিয়ে বললেন সম্ভবত ডিসেম্বরের দিকে ইলেকশন হবে। আর একজন ভদ্র মহিলা যাকে আমার দেখলেই মনে হয়, আল্লাহ তুমি মাফ করো আমাকে, এই শ্রেণীর ভদ্র মহিলারা বাংলাদেশের মন্ত্রী হবে এটার জন্য যুদ্ধ করছিলাম, এটা দেখলে আমার আত্মগ্লানি হয়। উনি আজকে খুব হাসতে হাসতে, উনি খুব একদম মানে এটা মনে হইলো পৃথিবীতে উনি সবচেয়ে মহাস্বর্গে আছেন, ফুলের বাগানে। উনাকে ফুল পরি মনে হইলো আমার। উনি আজকে যে সাক্ষাৎকারটা দিলেন এবং উনার সমানে সমানে বৈশা, উনার পাশে সমানে সমানে বৈশা একজন চাকরিজীবী চাকর, ইউনূস সাহেবের যিনি পিআরও, একদম সমান সমান চেয়ারে বৈশা সাক্ষাৎকারটা উনি দিলেন, তাকে সমানে সমানে বসাইলেন। মনে হইলো ওই ইউনূস সাহেব। এগুলো একটা জাতির জন্য লজ্জাকর ব্যাপার। উনি বললেন না না, উনি তো বলছে ডিসেম্বর থেকে 26 জুনের মধ্যে ইলেকশন দিয়ে দেবে। এটা আবার জুন যাইতেছে আবার। উনি নিজে আজকে বলছেন কথাটা, আমি শুনছি। বলছে উনি তো ডিসেম্বরকে বাদ দেন নাই, তবে জুনের মধ্যে হয়ে যাবে। শুনেন, এইসব কথা শুনলে এমন মনে হয় যে এই দেশে যদি বয়স থাকতো, আমার যদি বয়স থাকতো, আমার সেই আজ থেকে 53 বছর আগে মুক্তিযুদ্ধের কথাটা মনে হয়, আমি বোধহয় সেই রকম হইতাম। এবং এই দেশে আমার বয়স না থাকলেও যাদের বয়স আছে, তারা যদি দেশকে বাঁচাইতে চায়, বাংলাদেশকে যদি স্বাধীন রাখতে চায়, দেশের ছাত্র যুবকেরা, তরুণেরা, তাইলে এই সব এই যে ফুলপরীরা যে কথা বলে হেসে হেসে বাংলাদেশ নিয়ে যে ঠাট্টা মশকরা করতেছে, যাদের বাবারা দাদারা এই দেশ চায় নাই, তারা আলবদর রাজাকার দালাল ছিল, ওদের সন্তানেরা ওখানে বৈশা বৈশা ফুলপরীর মতো ফুল বাগানে বৈশা বৈশা সুন্দর সুন্দর স্টেটমেন্ট করতেছে। এদের বিরুদ্ধে দাঁড়ানো উচিত। এটা খুব লজ্জার কথা যে ডিসেম্বর না, আগামী জুন, আরো 6 মাস। আচ্ছা, একটা কথা মানে মানুষকে তারা কিছুই মনে করতেছে না। আমি এই কথাই বলতে চাচ্ছি যে একটা দেশে যখন একটা নির্বাচিত সরকার নেই, সেই সরকারের দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া। তাহলে নির্বাচনটা কবে হবে এটা কে নির্ধারণ করবে? এই দেশের জনগণ, নাকি যারা অনির্বাচিত ভাবে নির্বাচন দেওয়ার দায়িত্ব নিয়ে বসেছে তারা? নির্বাচনটা কার ইচ্ছা অনুযায়ী, কার আকাঙ্ক্ষাকে প্রাধান্য পাবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে? বাংলাদেশ একটা সাংঘাতিক জটিল অবস্থার মধ্যে পড়ছে। আপনি মাসুদ ভাই অনেকগুলা টকশো করেন, ইন্টারভিউ করেন, আপনি কথা বলেন সাহসিকতার সঙ্গে, আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। বাংলাদেশ একটা সাংঘাতিক, এমন একদল লোকের হাতে পড়ছে যারা এদের কথা বলার ভাষাটা হলো মিথ্যা কথা বলা। এরা মানুষের সামনে কথা বলে ফাঁকিবাজি কথা, টাউটের মতো রাজনৈতিক টাউট বাটপাররা আজকে বাংলাদেশের সামনে আসছে, এদের হাতে দেশ। এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের। এরা কারা? যারা বলতে চায় বাংলাদেশে ইলেকশন 20 বছর পরে হবে, 15 বছর পরে হবে, মিনিমাম 10 বছর পরে হবে। ওই সব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হইলো জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন। জামাতে ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির,
এবং জামাত ইসলাম জানে নিজের নামে জীবনে কোনোদিন ক্ষমতায় আসবে না যতদিন মুক্তিযুদ্ধ কথাটা থাকবে। পৃথিবীর ক্যালেন্ডারে 1971 সন যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে ক্ষমতায়, যদি পরাধীন হয় সেটা ভিন্ন কথা, স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসবে না। কাজেই তারা বিভিন্ন ক্যামোফ্লেজ করে রং বেরঙের দল সাজাচ্ছে এবং তাদেরই একটা তরুণ দলের নাম হইল যে এই যে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি। এটা হলো তাদের তরুণ দল, এটা হলো তাদের ফেস। এই ফেসের মাধ্যমে এখন বাংলাদেশের সমস্ত কথাবার্তা বলাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সর্বনাশ করবে। এই কথাটা আমি বলে দিলাম, কারণ এরা যে ধরনের কথা ওই ফুল দিতে গিয়া বলে, এরা ফুল দিতে গেল কেন? এরা কি বাংলাদেশ বিশ্বাস করে? বাংলাদেশ বিশ্বাস করলে কি এরা কি বলে সেকেন্ড কি রিপাবলিক তো থাকে না? আমি তো উম্মি মানুষ, লেখাপড়া জানি না তো। সেকেন্ড কি? সেকেন্ড রিপাবলিক বলে। সেকেন্ড রিপাবলিক, হ্যাঁ, সেকেন্ড রিপাবলিক বলে। ওই বেটারা সেকেন্ড রিপাবলিক তো পাকিস্তান, ওখানে যাস না কেন? ওই করাচি যা, লাহোর যা, রাওয়ালপিন্ডি যা, ইসলামাবাদ যাই, হ্যাঁ নাকি? আল্লাহ রে ছেলেরা, তোমাদেরকে কে যে কি শিক্ষা দেয়? বাংলা ইংরেজি গুলা শিখছো, সুন্দর সুন্দর ইংরেজি। হ্যাঁ, তুমি তো স্বীকারই করো না বাংলাদেশে একটা সংবিধান আছে, যে কারণে তুমি বলো গণপরিষদ ইলেকশন হবে। হায় রে বাবারা, গণপরিষদ রিয়েল গভর্নমেন্ট থাকতো তোমাদের নামে মামলা হইতো, দেশদ্রোহিতার মামলা হইতো। তুমি স্বীকারই করো না। সেকেন্ড রেভলিউশন চাও, সেকেন্ড রিপাবলিক চাও, আর অর্থাৎ এইটা কোনো দেশ না। তোমরা দেশে কোনো সংবিধান নাই, তোমরা গণপরিষদ ইলেকশন দিয়ে সংবিধান কি বুঝাইতে চাও আমাদেরকে? ও বাবারা, কোন বৃন্তের ফুল তোমরা? তোমাদের পারিবারিক বৃন্ত কোনটা? তোমাদের গাছের শিকড় কোথায়? তোমাদের বাপ দাদারা কি মুক্তিযুদ্ধে গেছিল? একটু লিস্টটা দেও আমাদেরকে, না হলে আমাদের লিস্টটা নেও। আমরা কারা? এগুলা কি করতেছো? মানুষকে এত অপমান করতেছো, দেশকে এত অপমান করতেছো কেন? তারা বলতেছে যে 72-এর সংবিধান ওটা ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন সংবিধান করতে হবে এবং তার জন্য গণপরিষদের নির্বাচন করতে হবে। এই গণপরিষদ নির্বাচন জিনিসটা আপনি কি? এবং তাদের মনে আছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। ওই যে পাকিস্তানের জামাতের আমির, তার নাম হইল হাফিজ নাইমুর রহমান। সে তার কাউন্সিলে বলছে যে পূর্ব পাকিস্তানের আমাদের ভাইয়েরা এখন তাদের ভুল বুঝতে পারছে, তারা বাংলাদেশ বানাইছিল, এখন তারা এটা চায় না, এখন আমাদের সাথে এসে মিল হবে, আপনারা রেডি হন। ওই ওদের সাথে হইল এদের মিল। আমি বলছি বইলা অনেক কিছু আমার হয়ে যেতে পারে, কিন্তু আমি কথাগুলো বইলে গেলাম। এবং আজকে আমি যে কথাগুলো বললাম, রাজনৈতিক দলগুলো যারা বলে না, এই ছেলেপেলেরা জামাতের তরুণ দল যদি সুযোগ পায় তাহলে দেশকে ওই দিকে নিয়ে যাবে। এবং আজকে আমি যে কথাটা বললাম, এটা 3 মাস বা 5 মাস বা 6 মাস পরে এই বড় বড় দলগুলা বলবে, তখন বুঝবে তারা কত ধানে কত চাল। দেশ ওই দিকে যাচ্ছে। ওই যে একটা ছেলে মাহফুজ আলম বলে রাখছে, দেশ গৃহযুদ্ধের দিকে যাবে। তারা এই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না। বাংলাদেশ নামটা যদি কোনো কারণে বিপদে পড়ে রাখতেও চায়, তাহলে মুক্তিযুদ্ধের কোন ধরনের স্ট্যান্ড পয়েন্ট, নীতি, আদর্শ কোনো কিছু তারা রাখতে চায় না, সব শেষ করে দিতে চায়। কারণ তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে বিরুদ্ধে ছিল এবং তারা ওই অপমানের গ্লানির প্রতিশোধ নিচ্ছে এখন একটা সময় এবং সুযোগে। এবং এটার জন্য সবচেয়ে দায়ী হলো হাসিনা, তার সরকার। গত 15 বছরে মানুষের উপরে যে অত্যাচার অবিচার করছে, ফ্যাসিজম চালাইছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করছে, তাদের আজকে এমন বিচার হওয়া উচিত। যারা গত 15 বছর দেশ চালাইছে তারা, আমি যে বলতাম, আমি সবসময় শেখ হাসিনা আপনি নিজে ধ্বংস হবেন, আপনার নিজে ডুববেন, আপনার মহান পিতাকে ডুবাবেন, দেশকে ডুবাবেন এবং দলকে ডুবাবেন, এটা এবং আজকে সত্যে পরিণত হয়েছে। এখন আমাদের মতো লোকের ফাইট করতে হয়, আমাদের মতো লোকের ফাইট করতে হয়।
আমি কিন্তু বিএনপি হিসাবে ফাইট করতেছি না, বিএনপি হিসাবে আমাদের দলের নেতারা ফাইট করতেছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমি একজন আদর্শিক লোক হিসাবে, মুক্তিযুদ্ধের আদর্শিক লোক হিসাবে আমার সমস্ত কিছু জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আজকে সংসপ্তকের ভূমিকা পালন করছি। আমি দেখতে চাই বাংলাদেশে কি সবাই মীর জাফরের সন্তান নাকি সিরাজউদ্দৌলার সন্তানও আছে, আমি এটা দেখতে চাই। আমি দেখতে চাই এই বাংলাদেশে কি সবাই সাম্প্রদায়িক অমানসিক শক্তি না ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি, অসাম্প্রদায়িক শক্তি, মানুষের শক্তি। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব এই শক্তি আছে কিনা এটা দেখতে চাই। যদি না দেখতে চাই একদিন বিষ খায়ে মরে যাম যদি একা একা হই। যদি মানুষ না থাকে সাথে, যে আমি যদি ভুল হই যে মুক্তিযুদ্ধ করে ভুল করি নাই, কিন্তু তারা যদি প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করছিলাম, সেদিন আমি আত্মহত্যা করব। আমার এখন আর সহ্য হয় না। ইউনূস সাহেব এই কেন পা দিছেন, আমি কিন্তু শেষ পর্যন্ত আমি চট্টগ্রামের খবরও নিব, কিন্তু কার কি জন্মগত অবস্থান, কার কি পারিবারিক অবস্থান, কার কি মুক্তিযুদ্ধের রাজনৈতিক এইগুলা কিন্তু নিব। এই দেশ কিন্তু ওই দিকে যাচ্ছে, এত জটিলতার দিকে যাওয়া উচিত না। জাস্ট একটা জাতীয় সংসদ ইলেকশন দিয়া যারা মেজরিটি হবে রাজনৈতিক দলের হাতে, ক্ষমতাটা দায়িত্বটা ছেড়ে দিলে ট্রেনটা অন্তত লাইনে উঠবে, এই সব হবে না। অন্তত বাসের 3 ঘন্টা যাবত ডাকাতি হবে না, দিনে রাতের বেলা মেয়েরা ধর্ষিতা হবে না, মব জাস্টিস হবে না, আগুন দিয়া বাড়ি পুড়বে না। এই আজকেও দেখছি ডাকাতি হচ্ছে, কেউ যায় না আগায়া। এটা হবে না। জনগণের প্রতিনিধি আছে, ইউনূস সাহেব আপনি সর্বনাশ করতেছেন দেশে, কেন করতেছেন ইলেকশন না দিয়া? কি আপনার ইচ্ছা? কি সংশোধন আপনি করবেন? কি সংস্কার আপনি করবেন? আচ্ছা, এই যে আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি, এই যে নতুন দলের একজন নেতা জনাব সার্জিস আলম, উনি আজকে একটা কথা বলেছেন যে শেখ হাসিনাকে নাকি ফাঁসির দড়িতে ঝোলানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না। তো এটার মাধ্যমে সে আসলে কি করতে চায়? নির্বাচনটা কি তাহলে শেখ হাসিনা ফাঁসির দড়ি থেকে উঠানো এত সহজ, এবং তাকে গিয়ে এত দ্রুত নির্বাচন, তাহলে কি হবে নির্বাচনটা? আপনি নির্বাচনের কথা বলছেন, তারা তো নির্বাচনকে দূরে সরিয়ে দিচ্ছে। তাহলে আমি আপনাকে বলি, একটা পিতার অনেক ধরনের, একটা মানুষের অনেক সন্তান থাকে, সুসন্তান থাকে, কুসন্তান থাকে। আর একটু ইজ্জত করে কইলে বলা যায় বেত্তুমিস থাকে, বেয়াদব থাকে। আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে। এই বিপদটার মাঝে আজকে পড়ছি, বেয়াদবদের বিপদটার মাঝে। ও কি জানে? ওর বাপে জানে। ওর বাড়ি থেকে 500 350 কিলোমিটার, বাপে ওর বাড়ি তো পঞ্চগড়ে। কয়দিন লাগে একটা মানুষকে ফাঁসিতে ঝুলাইতে? ও কেন গিয়া ওই যে আইসিটিতে জিজ্ঞাসা করে না? ওই যে তাজুল ইসলাম যে আছে প্রসিকিউটর, তাকে জিজ্ঞাসা করে না যে একটা ফাঁসি যদি ফাইনাল করতে হয় আপনার কত বছর সময় লাগবে? মিনিমাম 15 বছর সময় লাগবে। এটা বাবর সাহেবের ইতিহাসটা দেখেন, তাইলেই বুঝবেন। সালাম সাহেবের, টাঙ্গাইলের সালাম সাহেবের ইতিহাসটা দেখবেন। ফাঁসির অর্ডার হয়েছে 11 সনে, কিন্তু 24 সন পর্যন্ত ফাঁসিতে ঝুলানো যায় না, এই কারণ এটা এপিল আছে। এপিল অনেক দেরি হয় একটা মানুষকে তাইলে আপনি 15 বছর যদি ধরি, এই ছেলেটা বলে যে ফাঁসি নাকি, ফাঁসিতে আইনগত ভাবে হয়, তাহলে 15 বছর আপনারা থাকবেন ক্ষমতায়। হ্যাঁ, কিসকি বান্দির ফুতের নাম সুলতান খা। হ্যাঁ, সুলতান খার ছেলেরা, আল্লাহ, দুনিয়া কিন্তু এরকম থাকবে না, থাকা উচিত না। এ দেশ কিন্তু এরকম থাকবে না, মানুষ কিন্তু থাকবে। যারা বাঙালি জাতিকে চেনে না তারা এরকম কথা বলে। 1000 বছরের বাঙালির ইতিহাস, বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন। বাঙালি জাতি কিছুদিনের জন্য ঘুমায়, কুম্ভকর্ণের ঘুম ঘুমায়, যখন জাগে সিডাক্সিন খাওয়ায় ঘুম পাড়ানো যায় না, ধরবে কিন্তু। That day will come. এক একটা ছেলে, হ্যাঁ, পেটে ভাত ছিল না, পরনে কাপড় ছিল না, সিরা গেঞ্জি পরে ঘুরতা, এখন টসটসা গাল হইছে টমেটোর মতো,
কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়াও আর ক্ষমতায় জোর করে থাকতে চাও, আর বাজে কথাগুলো বড় নিয়ে এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন? ছোট মুখে তো বড় কথা বলা ভালো না। কাজে আমি আজকে আপনাদেরকে বলি, দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম বইলা এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছোট মুখে বড় কলা বলে, কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই। আমি মরে যেতে পারি, আমাকে গুলি করে মারতে পারে, কিন্তু গণতন্ত্র কিন্তু এদেশে আসবেই। এবং এদের কারো জামানত বাঁচবে না। রিয়েল ইলেকশন হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম, বিএনপি অফিস থেকে জাস্ট খালি ধানের শীষ মার্কাটা দিয়ে রাখবো, একজন পিয়নকে দিয়ে দিব পঞ্চগড়ে, জামানত বাঁচবে না কারো। কাজে এত বড় কথা বলা ভালো নয়। এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে, এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিচ্ছে। কাজে আমি আপনাকে বলবো, আপনার মাধ্যমে আমি বাঙালি জাতিকে, বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই, ইউনূস সাহেবকে আমি অনুরোধ করতে চাই, জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস, 7 মাস আগে যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয়, এই দেশের মানুষ রাতের বেলায় 8 তারিখে ঘুমায় নেয় আনন্দে। এই 7 মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন। আল্লাহর দোয়াই লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন, সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন, ডাইকে জিজ্ঞাসা করেন কতটুকু আপনারা এই দেশে সংস্কার চান, এটলিস্ট ইন কেস অফ ফেয়ার ইলেকশন। অন্য কিছু করতে যায় না, পারবেন না, সইটা ঐক্যবদ্ধ ভাবে করে তারপরে দ্রুত ইলেকশন দেন, দেশ যদি বাঁচাতে চায়, নাহলে দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইউনূস সাহেবের কাঁধে পড়বে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব ফজলুর রহমান। প্রিয় দর্শক, আপনারা শুনলেন অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা। উনি এই দেশের বর্তমান পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করছেন, ডক্টর ইউনূসের শাসনকালকে কিভাবে মূল্যায়ন করছেন। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে লিখে জানান। আগামীতে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।